গল্পের নাম প্রণয়ের অমল কাব্য। লিখেছেন DRM সোহাগ। আজকে শুনবেন গল্পের ৬৬তম বিবাহ স্পেশাল পর্বটি। চোখের উপর আলো এসে পড়ায় মায়েরা চোখ মুখ কুঁচকে নেয়। পিটপিট করে চোখ মেলে তাকালে বুঝল সে বেডের উপর। নড়াচড়া করতে নিলে শরীরের জায়গায় জায়গায় কেমন চিনচিনে ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয়। কানে ভেসে আসে ইরফানের কণ্ঠ, কারো সাথে ইংলিশে অনবরত কথা বলছে। মায়েরা বন্ধ চোখের পাতা মেলে ডান দিকে তাকায়। ইরফান ডিভানে বসে পায়ের উপর পা তুলে কোলের উপর ল্যাপটপ রেখেছে, আর একটু পর পর ইংলিশে কথা বলছে। রাতের কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্য চোখের সামনে ভাসতেই মায়েরা লজ্জায় কেঁপে ওঠে। লজ্জামাখা চোখজোড়া নামিয়ে নেয়। সে রাগী ইরফানকে দেখেছিল, সেই উগ্র বদমেজাজি ইরফানের অনুভূতিপূর্ণ ভালোবাসা দেখেছিল, তবে উন্মাদ ইরফানকে গতরাতে দেখেছে। গতরাতে প্রায় সারারাত ঝিরঝির বৃষ্টি হয়েছে। তার উপর ইরফান দোলনার উপরের ছাউনি উঠিয়ে দিয়েছিল। বৃষ্টির পানি, ঠান্ডা বাতাস, সাথে ইরফানের উন্মাদনা সব মিলিয়ে মেয়েটাকে কাবু করে নিয়েছে। মায়েরা কতবার যে বলেছিল ঘরে আসতে, ইরফান শুনেছিল কিনা। শুধু লালিত চোখ দিয়ে তার দিকে চেয়ে এলোমেলো কণ্ঠে বলেছিল, ইউ আর মাই ফেভারিট ডিশ। এত নড়াচড়া করলে খেতে প্রবলেম হয়। শান্ত থাকো জান। কথাটা ভাবতেই মায়েরা কেঁপে ওঠে। এলোমেলো ইরফান আর স্বাভাবিক ইরফান দুটো মানুষকে মেলাতে মায়েরা হিমশিম খায়। চোখ বুজে বিড়বিড় করে, মিথ্যাবাদী লোক একটা। জেন্টলম্যান হওয়ার কথা বলে আমাকে ভুলিয়ে ভালিয়ে জলহস্তি হয়েছে। ইরফান চোখ ছোট ছোট করে মায়রার দিকে চেয়ে বলে, কি বিড়বিড় করছো? ইরফানের গলা পেয়ে মায়রা ইরফানকে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফানের চোখে চোখ পড়লে সাথে সাথে চোখ মুখ খিচে নেয়। দ্রুত চাদরের নিচে মুখ লুকায়। ইরফান ভ্রু কুঁচকে বলে, উঠে এসো। মায়রা চাদরের নিচেই চোখ বড় বড় করে তাকায়। তার মাথা খারাপ নাকি? আগামী কয় মাস সেই ইরফানের সামনেই পড়বে না, মনে মনে ঠিক করে ফেলেছে। ইরফান আবারও বলে, উঠতে বলেছি আমি। মায়রা তবুও কথা বলল না। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, ওকে, এগেইন স্টার্ট করছি। একরাতেই এত এডিক্টেড হয়েছ যে সকাল হতে না হতেই হাসব্যান্ডকে ইনডিরেক্টলি ডাকছ। ভেরি গুড। মায়রা দ্রুত মুখের উপর থেকে চাদর সরিয়ে চেঁচিয়ে ওঠে, না না, আমি ডাকছি না। ইরফান শার্টের বোতাম খুলতে খুলতে বলে, নো প্রবলেম, আমি তোমার মনের কথা পড়ে নিয়েছি। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান সত্যি সত্যিই তার পরনের শার্ট খুলে রাখল। মায়রা ঢোক গিলে চাদর সহ বেড থেকে নামতে চায়, কিন্তু মাথাটা কেমন ঘুরে ওঠে, সে ঠিক করে বসতেই পারছে না। ইরফান ভ্রু কুঁচকে চেয়ে আছে মায়রার দিকে। ঠোঁট বাঁকিয়ে বলে, টাইম 5 সেকেন্ড। বডিতে কিছু জড়াতে চাইলে ফাস্ট কর, নয়তো উইদাউট ড্রেসেই আমার সামনে দাঁড়াতে হবে। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আশেপাশে খুঁজে তার কাপড়ের অস্তিত্ব পায় না। ইরফানের খুলে রাখা শার্টটুকুই টেনে নিল কাপা হাতে। এরপর ইরফানের দিকে চেয়ে মিনমিন করে বলে, আপনি যান। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, সব দেখা শেষ। এখন ফালতু টাইম ওয়েস্ট করবে না আমার। মায়রা লজ্জায় চোখ মুখ খিচে নেয়। বহু কষ্টে চাদরের ভিতরেই শার্টটি পরে নিল। অর্ধেক বোতাম লাগাতেই ইরফান এগিয়ে গিয়ে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচিয়ে ওঠে। ইরফান পাত্তা দিল না। দ্রুত পায়ে ওয়াশরুমে নিয়ে গিয়ে মায়রাকে নামিয়ে দেয়। মায়রা দুহাতে চাদর খামচে দাঁড়িয়ে আছে। মায়রা মাথা নিচু করে রেখেই মিনমিন করে করে বলে, আপনি যান প্লিজ। ইরফান মায়রার গলায় হাত দিয়ে উল্টো পিঠে চেক করে। অসহায় কণ্ঠে বলে, জ্বর আসলো কেন তোমার? মায়রা রেগে যায়। মাথা উঁচু করে ব্যঙ্গ করে বলে, অসভ্য লোক, আদর করেছেন আমায়, তাই জ্বর এসেছে। ইরফান চোখ ছোট ছোট করে বলে, আদর ই তো করেছি, এতে কোনো ডাউট আছে? তুমি টলারেট করতে না পারলে আমার কি দোষ? ইরফানের কথায় মায়রা থতমত খেয়ে যায়। মাথা নিচু করে নেয়। তার মাথা ঘুরছে। চাদরের ভেতরে হাত রেখেই ইরফানকে ঠেলে বলে, আপনি যান। ইরফান মায়রার পিছনে হাত দিয়ে টান দিয়ে চাদর ছুঁড়ে ফেলে। মায়রা চেঁচিয়ে ওঠে। লজ্জা ঢাকতে দ্রুত ইরফানকে দুহাতে জড়িয়ে ধরে। ইরফান ঢোক গিলে দুহাতে মায়রাকে জড়িয়ে নিয়ে বলে, এভাবে কাছাকাছি ঘেঁষলে এগেইন লজ্জা ভাঙানোর মিশনে নামব। মায়রা বারবার শুকনো ঢোক গিলে ইরফানকে ছেড়ে দাঁড়ায়। দুহাতে পরনের শার্ট টেনে ধরে মাথা নিচু করে বলে, এখান থেকে যান।
ইরফান এগিয়ে আসতে নিলে মাইরা দ্রুত ডান দিকে যায়। এই লোক কি শুরু করেছে? তার কান্না পাচ্ছে। ইরফান মাইরার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলায়। তার শার্ট বারবার কাঁধ বেয়ে পড়ে যাচ্ছে, আর মাইরা টেনে তুলছে। হাঁটুর উপর পর্যন্ত শার্টে অবস্থান। ইরফান বিড়বিড় করে, ভেরি লিটল গার্ল। মাইরা এখনও ইরফানকে তার দিকে এগিয়ে আসতে দেখে মাথা উঁচু করে থেমে থেমে বলে, এগোচ্ছেন কেন? ইরফান ভ্রু কুঁচকে বলে, তোমার শাওয়ার নিতে হেল্প লাগবে। কাম। মাইরা চোখ বড় বড় করে বলে, জীবনেও লাগবে না, আপনি যান অসভ্য লোক। ইরফান তবুও এগোয় মাইরার দিকে। মাইরা আর এক পা পিছন দিকে দিল, পা বেঁধে ঠাস করে বাথটবের ভিতর পড়ে যায়। বাথটব ভর্তি পানি। মাইরার সারা শরীর জ্বলে উঠল, সাথে গায়ে জ্বর থাকায় শীত লাগলো একটু একটু। মাইরা দাঁতে দাঁত চেপে সহ্য করে। ইরফান এগিয়ে এসে টলটলে পানির ভেতরে ভেজা, স্বচ্ছ, জলজল করা মাইরাকে দেখে কেমন ঘেমে যায়। শুকনো ঠোঁটজোড়া জিভ দিয়ে ভেজায়। মাইরা ইরফানের শার্টটুকু টেনে টেনে ঠিক করে পানির ভেতর থেকে উঠার জন্য দাঁড়াতে নিলে ইরফান মাইরাকে নিয়ে ঠাস করে শুয়ে পড়ে। মাইরা বুঝতেই পারেনি। বেচারি চেঁচিয়ে ওঠে। ছেলে ইরফানকে সরাতে চায়। ইরফান মাইরার গলায় নাক ঘষে বিড়বিড়িয়ে বলে, তুমি এত বিউটিফুল কেন বার্ড ফ্লাওয়ার? মাইরার দেহজুড়ে রাতের মতো সেই অনুভূতিরা আবারও এসে ভিড় করে। ইরফান ডান হাতে মাইরার পরনের শার্টের বোতামগুলো খুলতে শুরু করে। মাইরা দুহাতে ইরফানের হাত আটকে কাদো কাদো মুখ করে বলে, দয়া করে আমাকে ছাড়ুন। ইরফান মাইরার দিকে তাকায়। মাইরাও তাকায় ইরফানের দিকে। এটুকু সময়ে ইরফানের চোখ দুটো কেমন লাল হয়েছে দেখে মাইরার অবাক লাগে। কাল রাতেও ইরফানের চোখ ভীষণ লাল ছিল। ইরফান মাইরার দুচোখের পাতায় চুমু আঁকল। মাইরা চোখ বুজে নেয়। ইরফান মাইরার হাত সরিয়ে মাইরার শার্টের বোতামগুলো খুলে দেয়। দুহাতে মাইরাকে টেনে নিয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে, মাই বার্ডফ্লাওয়ার, আমি তোমাকে একটি মেডিসিনের দোকান কিনে এনে দিব, আই হোপ ইউ উইল রিকাভার সুন। কথাটা বলে মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরাও যেন তার সব ব্যথা ভুলতে বসল। শরীরের জ্বলুনি, জ্বরে কাবু মেয়েটা দ্বিতীয়বার ইরফানকে সামলাতে হিমশিম খায়। সময়ের সাথে সাথে ইরফানের উন্মাদনায় মাইরা এক পর্যায়ে ফুপিয়ে ওঠে। ইরফান মাইরাকে ছেড়ে দেয়। মাইরা গুটিয়ে নেয় নিজেকে। ইরফান মাইরাকে টেনে জড়িয়ে ধরল। বহু কষ্টে উচ্চারণ করল, ইটস ওকে, স্টপ করেছি। মাইরা ইরফানের বুক থেকে মাথা তুলে ইরফানের দিকে তাকায় ভেজা চোখে। ইরফান অসহায় চোখে চেয়ে আছে মাইরার দিকে। মাইরার মায়া হল। মাথা নিচু করে মিনমিন করে বলে, এখানে না, ঘরে চলুন। ইরফান মাইরার আশকারা পেয়ে দ্রুত মাইরাকে টেনে নেয় নিজের দিকে। মাইরার উন্মুক্ত কাঁধে গাঢ় চুমু এঁকে বিড়বিড়িয়ে বলে, নো নিড, টাইম ওয়েস্ট হবে। কথাটা বলে মাইরাকে আর কিছু বলার সুযোগই দিল না। আবারও মাইরাতে মত্ত হয়। এলোমেলো কণ্ঠে বেশ কয়েকবার উচ্চারণ করে, ইউ আর আ গুড গার্ল। তোমাকে অনেকগুলো ডক্টর দেখাবো, অ্যান্ড মেডিসিনের মাঝে ডুবিয়ে রাখবো, ওকে যান। ইরফানের এই নতুন নেওয়া নামটায় মাইরা তীব্র অনুভূতির জোয়ারে ভাসে। ইরফানের পাগলামিতে ঘেরা কথাগুলো শুনে মাইরা ব্যথাতুর মুখেই না চাইতেও হেসে ফেলে। ইরফান দ্বিতীয়বারের মতো বেসামাল হল। স্থান, কাল, পাত্র সব ভুলে শুধু তার বার্ডফ্লাওয়াকে নিখুঁত ভালোবাসা ঢেলে দিতে উদ্গ্রীব হল। শাওয়ার শেষে ইরফান মাইরাকে কোলে করে বেডে শুইয়ে দেয়। মাইরা কম্বলের মাঝে নিজেকে লুকিয়ে ফেলে। জ্বর ভালোই এসেছে বোধহয়, মাথা ব্যথা করছে। ইরফান শার্ট, প্যান্ট পরে রুম থেকে বেরিয়ে রিতাকে খাবার দিয়ে যেতে বলে। বেশ কিছুক্ষণের মাথায় রিতা নুডলস রান্না করে ইরফানের হাতে দিয়ে যায়। ইরফান দরজা আটকে দেয়। হাতে নুডলস বাটি নিয়ে মাইরার পাশে বসে মৃদুস্বরে ডাকে, বার্ডফ্লাওয়ার। মাইরার কোনো সাড়া পায় না, কোনো নড়াচড়াও পায় না। হাতের বাটি বেডসাইড টেবিলের উপর রেখে মাইরার মুখ থেকে কম্বল সরিয়ে দিল, দেখল মাইরা ঘুমিয়ে গিয়েছে। চোখমুখ কেমন ফোলা ফোলা, নাকের পাটা লাল, পুরো মুখ সহ গলার জায়গায় জায়গায় লাল দাগ, ঠোঁটের কোণে ক্ষত। ইরফান অসহায় চোখে মাইরাকে অবলোকন করল। মাইরার পাশে শুয়ে মাইরাকে জড়িয়ে নিল নিজের সাথে। যদিও বেশ গরম পড়েছে, ইরফান ঘেমেও গিয়েছে। তবুও কম্বলের মাঝে গিয়ে মাইরাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। মাইরা একটু নড়েচড়ে ওঠে, চোখমুখ কোঁচকায়। ইরফান মাইরার মুখে ছোট ছোট চুমু আঁকল, ঠোঁটের কোণে চুমু আঁকল।
মায়রার ঘুম হালকা হয়, চোখের পাতা টেনে খুলে মায়রার সামনে ইরফানকে দেখে লজ্জায় চোখ মুখ খিচিয়ে বুঝে নেয়। ইরফান বোধহয় বুঝল, ঠোঁট বাঁকিয়ে হাসল। মায়রাকে কম্বলের ভেতর পেঁচিয়ে সেভাবেই মায়রাকে নিয়ে উঠে বসল। মায়রা মিনমিন করে বলে, আমাকে ছেড়ে দিন। ইরফান তার কোলে মায়রার পিঠ ঠেকিয়ে বসায়। বেডসাইড টেবিলের উপর থেকে নুডলসের বাটি হাতে নিয়ে মৃদুস্বরে বলে, ফাস্ট হা কর, মেডিসিন নিতে হবে। মায়রা তার দুর্বল শরীরটাকে নিয়ে মোচড়ামুচড়ি করে বলে, আপনি এখান থেকে যান, আমি একা খাবো। ইরফান মায়রাকে তার সাথে শক্ত করে ধরে বলে, নো। কথাটা বলে মায়রার মুখের সামনে নুডুসল ধরে। মায়রার শরীর খারাপ লাগছে, কথা বাড়ালো না আর। এই লোকটাকে বলেও লাভ নেই। চুপচাপ ইরফানের হাত থেকে খাবার মুখে পুরে। জ্বরের মুখে এত বিশ্রী স্বাদ লাগল, মুখে হাত দিয়ে উকি মারে। ইরফান দ্রুত বা হাত মায়রার কপালে ঠেকিয়ে তার কাঁধে মায়রার মাথা ঠেকিয়ে রাখে। মায়রা চোখ বুজে রেখেছে, গালের একপাশে খাবারটুকু জমিয়ে রেখেছে। ইরফানের চোখে মুখে অসহায়ত্ব, ভীষণ গিল্টি ফিল হল তার। মায়রার গালে ঠোঁট চেপে অপরাধী গলায় বলে, সরি বার্ডফ্লাওয়ার। মায়রা মুখ থেকে খাবারটুকু বের করে বাটিতে রেখে দেয়। এরপর ইরফানের দিকে তাকায়। উকি করায় চোখের কোণের পানি চলে এসেছে। চোখ নামিয়ে মিনমিন করে বলে, আমি কিছু খাব না, আপনি এখান থেকে যান। ইরফান বিরক্ত হয়। বারবার এই কথা শুনতে ভালো লাগছে না তার। হাতের বাটি বেডের উপর রেখে দুহাতে মায়রাকে জড়িয়ে নেয়। মৃদুস্বরে বলে, কি খেতে চাও? এনে দিচ্ছি আমি। মায়রা ছোট করে বলে, কিছু না, খেতে হবে। খালি পেটে মেডিসিন নেওয়া যাবে না। মায়রা জেদি স্বরে বলে, আমি কিছু খেতে চাই না। ইরফান ভ্রু কুঁচকে বলে, মা হতে চাও? মায়রা ইরফানের ঘোরানো প্রশ্ন না বুঝেই ঠাস করে বলে ফেলে, হ্যাঁ অবশ্যই। ইরফান হেসে ফেলল। মায়রা জিভ কাটে, না বুঝেই ভুলভাল বলে ফেলেছে। ইরফান মায়রার চুলের ভাঁজে চুমু এঁকে ঠোঁট বাঁকিয়ে বলে, মেডিসিন না নিলে হয়ে যাবে, বাট আমি এখন বাবা হতে চাইছি না। কজ ইউ আর আ ভেরি লিটল গার্ল। মায়রার এত লজ্জা লাগছে। ইরফান মায়রাকে বেডে শুইয়ে দিয়ে উঠে দাঁড়ায়। এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে ওয়ালেট নিয়ে প্যান্টের পকেট রাখতে রাখতে বলে, বার্ডফ্লাওয়ার দেখতে লিটল গার্ল হলেও মনের দিক থেকে অনেক বড়। আই এম ইমপ্রেসড। মায়রার কাঁদতে ইচ্ছে করছে। এই লোকটা তাকে সারাদিন লজ্জা দেয়। হাতের কাছে একটা কুশন পেয়ে ইরফানের দিকে ছুঁড়ে মেরে বলে, অসভ্য লোক, আপনি বের হন এই ঘর থেকে। ইরফান বা হাতে কুশনটি কেচ ধরে নেয়। বাইরে যেতে যেতে হাতের কুশনটি ডিভানের উপর রেখে দেয়। একবার পিছু ফিরে বলে, 5 মিনিটে আসছি, ওয়েট। মায়রা কম্বলের ভেতর থেকে মুখ বাঁকায়। এই লোক বেরোলেই সে দরজা আটকে দিবে। অসভ্য লোক একটা। ইরফান চলে গেলে মায়রা উঠে বসে। সাথে সাথে তার মাথা চক্কর দিয়ে ওঠে। দুর্বল শরীর নিয়ে আর বেড থেকে নামল না। কম্বল মুড়ি দিয়ে আবারও শুয়ে পড়ে। অনেকদিন পর এমন জ্বর এসেছে তার, তাই বেশি খারাপ লাগছে। ইরফান প্রায় 10 মিনিটের মাথায় আবারও তার ঘরে আসে। এত সকালে সেরকম কিছু পাচ্ছিল না, তবুও বেশ কয়েকটা ঝাল ঝাল আইটেম কিনে এনেছে। হাতের প্যাকেটগুলো টেবিলের উপর রেখে মায়রার দিকে এগিয়ে গেলে দেখল মায়রা ঘুমিয়েছে আবারও। সে বুঝল, মায়রার উইকনেসের কারণে এমন হচ্ছে। খাবারগুলো একটা বাটিতে ঢেলে মায়রার পাশে বসে মৃদুস্বরে ডেকে মায়রাকে জাগায়। মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। মায়রার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। অসুস্থতায় মেয়েটা ঠিক করে তাকাতে পারছে না। ইরফান দুহাতে মায়রাকে উঁচু করে জড়িয়ে নিল। কানের পিঠে চুমু এঁকে বলে, অ্যাম রিয়েলি সরি বার্ডফ্লাওয়ার। মায়রার মুখে হাসি ফুটে ওঠে। ডান হাত ইরফানের পিঠে রাখে। ইরফান মায়রাকে তার কোলে বসিয়ে খাবারটুকু মায়রাকে খাইয়ে দেয়। মেয়েটি বেশ কসরত করে সময় নিয়ে খায়। এরপর ইরফান যা যা ঔষধ দিল সবগুলো খেয়ে নেয়। ইরফান সব ঠিক করে রেখে মায়রাকে নিয়ে শুয়ে পড়ে কম্বলের মাঝে। মায়রা ইরফানকে ঠেলে বলে, আপনি পাগল নাকি? এখন তো গরম, আর আপনি ফ্যান ছাড়া উল্টে কম্বলের মধ্যে আমার গরম হওয়া শরীরের সঙ্গে লেপ্টে থাকছেন। সরুন, পাশের রুমে গিয়ে ফ্যান দিন। ইরফান মায়রাকে আরও শক্ত করে ধরে মৃদুস্বরে বলে, ডোন্ট টক, ঘুমাও। আমাকেও ঘুমাতে দাও। এমনিতেই সারারাত ঘুমাতে দাওনি। মায়রা চোখ বড় বড় করে তাকায়।
কত বড় খারাপ লোক, তার উপর দোষ চাপাচ্ছে। বিড়বিড় করে, অসভ্য লোক একটা। ঘড়ির কাঁটা 1:40 ঘরে। ইরফান ঘুম থেকে উঠে দেখল সে পুরো ভিজে গিয়েছে। মায়রার গলা চেক করলে দেখল মায়রাও ঘেমে গিয়েছে। ইরফান তাদের উপর থেকে কম্বল সরিয়ে ফেলে। মায়রার কপাল চেক করলে দেখল জ্বর নেই। ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলে বেড থেকে নেমে ঘরের ফ্যান ছেড়ে দেয়। এসি দিল না, মায়রার সহ্য হয় না বলে। এরপর সে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়। বেরিয়ে এসে জোহর নামাজ পড়ে নিয়ে রেডি হয়। 3টা থেকে ভার্সিটিতে ক্লাস আছে। এরপর অফিস যেতে হবে। পুরোপুরি রেডি হয়ে মায়রার গলা আরেকবার চেক করে। মুখ নামিয়ে মায়রার কপালে একটা চুমু এঁকে ঘর থেকে বেরিয়ে যায়। ডাইনিং টেবিলে তারেক নেওয়াজ খাচ্ছিল। ইরফান তার বাবার পাশের চেয়ারে বসলে রুমা নেওয়াজ ইরফানের প্লেটে খাবার তুলে দেয়। রুমা নেওয়াজ মায়রার কথা জিজ্ঞেস করলে ইরফান বলে, ও ঘুমিয়েছে, উঠলে ওকে খাইয়ে দিও আম্মু। রুমা নেওয়াজ সম্মতি দিয়ে রান্নাঘরের দিকে যায়। ইরফান দ্রুত খাবার খেতে শুরু করে। তারেক নেওয়াজ খাওয়ার মাঝেই ইরফানের দিকে চেয়ে ভাবে, মায়রার জ্বর কেন আসলো? তার ছেলে আবার মারল না তো? ইরফানকে একদম বিশ্বাস নেই। অতপর তারেক নেওয়াজ চিন্তিত কণ্ঠে বলেন, মায়রা আম্মুকে আবার মেরেছ নাকি? জ্বর বাঁধল কিভাবে? ইরফান মুখের খাবারটুকু গিলে ভাবলেশহীনভাবে বলে, তোমাকে দাদা বানানোর মিশনে নেমেছিলাম, ডিশ কজর দা ফিভার। তারেক নেওয়াজ ছেলের কথায় খুক খুক করে কেসে ওঠে। চোখ বড় বড় করে বলে, মানে? ইরফান তার বাবার দিকে চেয়ে বলে, তুমি চাইলে আমার পার্সোনাল কোচিংয়ে ভর্তি হতে পারো। দাদা কিভাবে হয়, এটার ক্লাস করানো হবে। তারেক নেওয়াজ হতভম্ব চোখে তাকালেন ছেলের দিকে। ইরফানের সেসব হেলদোল নেই। যেন সে খুব সিরিয়াস কথা বলছে। তারেক নেওয়াজ দাঁতে দাঁত চেপে বলে, অসভ্য ছেলে, তুমি আমার ছেলে হয়ে আমাকে ক্লাস করাতে চাইছ? আমি না জানলে তুমি জন্মালে কিভাবে? ইরফান ভ্রু কুঁচকে বলে, জানো, তাহলে মানে করছিলে কেন? স্ট্রেঞ্জ। তারেক নেওয়াজ হতাশ চোখে তাকিয়ে রইল নিজ ছেলের পানে। বিড়বিড় করল, ছেলেটা আমার। আর হয়েছে পাশের বাসার বেয়াদব ডিপজলের মতো। এসব মানা যায় না। রুমা নেওয়াজ রান্নাঘর থেকে বেরিয়ে তারেক নেওয়াজকে খাওয়া বাদ দিয়ে বসে থাকতে দেখে বলে, কি হয়েছে, খাচ্ছ না কেন? ইরফান তার খাওয়া শেষ করে দ্রুত বেরিয়ে যায়। তারেক নেওয়াজ ছেলেকে দেখল। এরপর তার স্ত্রীর পানে চেয়ে বলে, আচ্ছা রুমা, হসপিটালে বাচ্চাদের যে নিউবর্ন নার্সারি রুমে রাখা হয়, ওখান থেকে কোনোভাবে আমাদের ছেলে কারো সাথে বদল টদল হয়নি তো? রুমা নেওয়াজ অদ্ভুত চোখে তাকালেন স্বামীর পানে। রেগে বলেন, একদম আজেবাজে কথা বলবে না। আমি আমার ছেলেকে পেটে ধরেছি, আর তুমি তাকে অস্বীকার করতে চাইছ? নিশ্চয়ই আমার ছেলেটা অফিসে একটু লেট করেছে বলে এসব ফালতু কথা বলছ। তোমাকে খেতে হবে না, দাও। কথাটা বলতে বলতে তারেক নেওয়াজের সামনে থেকে ভাতের প্লেট নিয়ে চলে যায়। তারেক নেওয়াজ হতভম্ব চোখে তাকালেন। হতাশ কণ্ঠে বলে, ছেলে, বউ সবাই আমার সাথে এমন শত্রুদের মতো আচরণ করছে কেন? শুদ্ধ গ্রামে ছিল। আগামীকাল তার বিয়ে। মূলত গ্রাম থেকেই সে আসবে। এখন বাজে রাত 10টা অথচ সে ফারার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই বিয়ের চক্করে সে দুদিন ফারাহকে দেখতেই পারেনি। আর সহ্য করা যাচ্ছে না। এসব কি শাস্তি ভাই? কালকে বিয়ের সময় বিয়ে করবে, আজ দেখতেই হবে তার বউটাকে। কিন্তু সে বাড়ির ভেতর যাবে কিভাবে? জামাই বিয়ের আগের দিন রাত্রে বাড়িতে এসেছে, এটা জানলে সবাই তাকে কি ভাববে? না না, ফারার কত কাজিন আছে, তার একটা মানসম্মান আছে না? ভাবনা রেখে সে প্রাচীর টপকানোর বুদ্ধি আঁটল। সেই বুদ্ধি অনুযায়ী সত্যি সত্যিই শুদ্ধ প্রাচীর টপকে ফারাহদের বাড়ির ভেতর প্রবেশ করে। ফারাহ থাকে দোতলায়। বেলকনির উপরের অংশটা ফাঁকা। শুদ্ধ বেশ কসরত করে বেলকনিতেও পৌঁছাল। কিন্তু দুঃখের বিষয় হল, ফারার ঘরে ফারাহ সব কাজিনদের নিয়ে বসেছে। শুদ্ধ অসহায় চোখে তাকাল। পকেট থেকে ফোন বের করে ফারার নাম্বারে একটা মেসেজ দেয়, পাখি একটু বেলকনিতে আসো তো। ফারার পাশেই ফোন ছিল। টুম করে মেসেজ বাজলে ফারাহ ফোন চেক করে। শুদ্ধর মেসেজ দেখে ভাবল, হয়তো কথা বলবে কলে, এজন্য বলছে। ফারার বা হাতে মেহেদি দেয়া, ডান হাতে দিত এখন। ভাবল শুদ্ধর সাথে কথা বলে এসে দিবে।
ডান হাতে ফোন নিয়ে তার কাজিনদের মাঝ থেকে উঠে বেলকনিতে পা রাখে, সাথে সাথে শুদ্ধ ফারাহকে টেনে দরজার আড়ালে নিয়ে কোনো কথা ছাড়াই ফারার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। ফারাহ চোখ বড় বড় করে তাকায়, ছটফট করে। হাত থেকে ফোন পড়ে যায়, দুহাতে শুদ্ধকে ঠেলে সরাতে চায়, কিন্তু ব্যর্থ। যখন বুঝল এটা শুদ্ধ, তখন একটু শান্ত হয়। শুদ্ধ বেশ অনেকটা সময় পর ফারাহকে ছেড়ে দেয়। ফারাহ ছাড়া পেয়ে সমানে কাশতে থাকে। কাশতে কাশতে তার চোখ থেকে পানি গড়ায়। তার কাজিনরা এগিয়ে আসার আগেই শুদ্ধ দ্রুত বেলকনির দরজা আটকে দেয়। এগিয়ে গিয়ে ফারাহকে জড়িয়ে ধরে অপরাধীর ন্যায় ফিসফিসিয়ে বলে, সরি পাখি। ফারাহ স্বাভাবিক হতেই পারছে না। শুদ্ধ অসহায় চোখে তাকালো। টেনশনে সে অনেকগুলো সিগারেট খেয়ে ফেলেছিল, এরপর নিজেকে যে ফ্রেশ করবে তার খেয়াল ছিল না। দরজার ওপাশ থেকে ফারাহ কাজিন দরজা ধাক্কিয়ে বলে, এই ফারাহ, কি হয়েছে? ঠিক আছিস? ফারাহ বহু কষ্টে নিজেকে সামলে বলে, ঠিক আছি। তোরা ছাদে যা, আমি একটু পর আসছি। ওপাশ থেকে আবারও বলে, কিন্তু তুই? ফারাহ বিরক্তি কণ্ঠে বলে, যা তোরা। ফারার কাজিনরা আর কিছু বলল না। সব রুম থেকে বেরিয়ে যায়। ফারাহ রেগে শুদ্ধকে গায়ের জোরে ধাক্কা দেয়। এত রাগ লাগছে তার। কাশতে কাশতে গলা ছিলে গিয়েছে তার। শুদ্ধ কিছু বলার আগেই ফারাহ দরজা খুলে ঘরের ভেতর গিয়ে দরজা আটকাতে চায়, কিন্তু শুদ্ধ শক্তির সাথে পারল না। শুদ্ধ দরজা ধাক্কা দেয়। ফারাহ দুপা পিছিয়ে যায়। শুদ্ধ ঘরের ভেতর গিয়ে আগে ফারার ঘরের দরজা আটকে দেয়। এরপর ঘরের লাইট অফ করে দেয়। ফারাহ চিৎকার করে বলে, তুমি যাবে এখান থেকে। শুদ্ধ দ্রুত ফারাহকে জড়িয়ে ধরে বলে, সরি পাখি। এই যে কান ধরেছি, আর জীবনে এমন ভুল হবে না। তোমার টেনশনে সব ভুলে গিয়েছিলাম। ফারাহ মোচড়ামুচড়ি করে। এই লোকটা জীবনেও শোধরাবে না। শুদ্ধ ফারাহকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি চাইলে কান ধরে উঠবস করব। আমার কথা শোনো। আমি ভীষণ কষ্ট পেয়েছি। এত রাতে গ্রাম থেকে চলে এসেছি। ভালোবাসি তো পাখি। ফারাহ বোধহয় একটু শান্ত হল। শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলল। কতবার কেলেঙ্কারি করে ফেলেছে। এমনিতেই তার বউ একটুতেই ধানিলঙ্কার মতো জ্বলে ওঠে। এর উপর আবার সে ভুলভাল কাজ করেছে। ইরফান, মায়রা, শুদ্ধ এদের বিয়ে উপলক্ষে ইরফান, শুদ্ধদের কাজিন ইরফানদের বাসায় এসেছে। গতকাল রাতে মায়রা ইরফানের কাজিনদের সাথেই ছিল। সে মূলত ভেবেছে ইরফানের থেকে লুকিয়ে থাকতে পেরেছে। কিন্তু ইরফান ব্যবসার কাজে সিলেট গিয়েছিল, এটা মায়রা জানে না। আগামীকাল তার বিয়ে। কিন্তু মায়রার মনে হচ্ছে তার কাজিনের বিয়ে আর সে ফাটিয়ে মজা করবে। ব্যাপারটা এমন, কালকে থেকে জ্বর আর আসেনি। তাছাড়া তার শাশুড়ি যা যত্ন করে, জ্বর আসতেও ভয় পাবে। একটা ব্যাপারে মায়রার মন খারাপ, মিলা আসেনি এখানে। তার বাবা মা নাকি আসতে দেয়নি। বিয়ের দিন অর্থাৎ আগামীকাল আসবে। রাত তখন প্রায় 10:30। মায়রা সবাই ছাদে বসে আছে। সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে। মায়রা যেহেতু বউ, তাকে কেন্দ্র করেই বসেছে সব। মায়রা বলেছে সে সবার শেষে দিবে। মায়রার কথা মেনে ইরফানের সব কাজিনরা মেহেদি দিয়ে নিচ্ছে। হঠাৎই পিছন থেকে ইরফানের গম্ভীর আওয়াজ ভেসে আসে, ঘরে এসো। মায়রা দ্রুত পিছু ফিরে তাকায়। মায়রা তো ভেবেছে সে পালিয়ে পালিয়ে লুকিয়ে থেকেছে ইরফানের থেকে। আজ ধরা পড়েই গেল। ওদিকে ইরফান ছিল ইনা। থাকলে কি আর লুকিয়ে থাকতে চাইলেও পারত। মায়রা দ্রুত বলে ওঠে, আমি আপুদের সাথে থাকব। ইরফান ভ্রু কুঁচকে তাকায়। বিরক্ত হয়। গতকাল যাওয়ার সময় একে খুঁজেছিল, কিন্তু পায়নি। সারাদিন বাদরের মতো লাফিয়ে বেরাবে। লেট হয়েছিল বলে দ্রুত বেরিয়ে গিয়েছিল। মেজাজ গরম আছে তার। আবার বলছে তার সাথে থাকবে না। মেজাজ আরও গরম হল। মায়রা উঠে দাঁড়িয়ে মিশকার পিছে দাঁড়িয়ে বলে, আমি হাতে মেহেদি দিব। আপনি যান। ইরফান রেগে তাকায় মায়রার দিকে। মিশকা ইরফানের উদ্দেশ্যে বলে, ইরফান ভাই আজ ও আমাদের সাথে থাকুক। মেহেদি পড়বে, আরও মজা। ইরফানের দিকে তাকিয়ে থেমে যায়। মেকি হেসে মায়রার সামনে থেকে সরে দাঁড়িয়ে বলে, না না, তোমার বউ। তুমি যেখানে খুশি নিয়ে যাও। মিশকার অবস্থা দেখে সবাই মুখ টিপে হাসছে। রাতুল পায়ের উপর পা তুলে বসে আছে। হেসে বলে, হয় হয়, নিয়ে যাও নিয়ে যাও। যার বউ তার কোলে না থাকলে কি আর মানায়।
মাইরা অসহায় চোখে তাকায়। ইরফান এগিয়ে আসলে মাইরা দৌড় দিতে নেয়, তার আগেই ইরফান শট করে মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা চেঁচিয়ে ওঠে। ইরফান দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। মাইরা ছটফট করে বলে, আমি আপনার সাথে থাকব না, রাক্ষস একটা। ইরফান আর চোখে একবার মাইরার দিকে তাকালো। তার ঘরে গিয়ে মাইরাকে নামিয়ে দিয়ে ঘরের দরজা আটকে লক করে দেয়, যাতে মাইরা খুলতে না পারে। মাইরা ঢোক গিলে। আসলে তার ইরফানের সামনে দাঁড়াতেই ভীষণ লজ্জা আর সংকোচ কাজ করছে। ইরফান ব্লেজার খুলে পাশে ডিভানের উপর রাখল। এরপর শার্টের বোতামগুলো খুলে মাইরার দিকে তাকিয়ে বলে, লুক অ্যাট মি। মাইরা মাথা নিচু রেখেই চোখ উঠিয়ে দেখল। ইরফান তার বডিতে আঙুল দেখিয়ে বলে, আমি রাক্ষস হলে এগুলো কার কাজ? মাইরা ভীষণ লজ্জা পায়। ইরফান তো অনেক ফর্সা। ফর্সা বডিতে নখের দাগগুলো কেমন জ্বলজ্বল করছে। ইরফান মাইরার দিকে এগিয়ে আসলে মাইরা দ্রুত দুপা পিছিয়ে যায়। ইরফান বিড়বিড় করে, স্টুপিড গার্ল। কথাটা বলে মাইরার পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে যায়। মাইরা মুখ বাঁকায়। দরজার কাছে এসে টেনে খুলতে চাইলে পারল না। মাইরার কান্না পায়। ইনায়ের বিয়েতেও তাকে মেহেদি দিতে দেয়নি, পরে কিভাবে যে দিয়েছে আল্লাহই জানে। সে রাতেও একটু মজাও করতে দেয়নি। আজকেও ঘরে আটকে রাখল। মাইরার অসহ্য লাগছে। কিছুক্ষণ পর ইরফান ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। মাইরা ডিভানের উপর মুখ ফুলিয়ে বসে আছে। ইরফানকে দেখে যেমন লজ্জা পাচ্ছে, তেমনি ভীষণ রাগ লাগছে। লজ্জা চেপে রাগকে প্রশ্রয় দিয়ে ডিভান থেকে নেমে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, আমি হাতে মেহেদি দিব, দরজা খুলে দিন আমাকে। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মাইরা তার কোমরে দুহাত রেখে রেগে বলে, আপনি এত খারাপ কেন? আমি একটু হাসলেই আপনার যত সমস্যা, তাই না? আমি থাকবই না এখানে, এমন অসহ্য লোকের সাথে। ইরফান টেনে মাইরাকে টেবিলের উপর বসিয়ে দেয়। ডান হাত কোমরে রেখে ঠান্ডা গলায় বলে, কি বলছিলে? মাইরা মিয়ে যায়। মাথা নিচু করে এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান ঠোঁট বাঁকায়। টেবিলের উপর থেকে মেহেদির কোণ এক হাতে নেয়, বা হাতে মাইরার কোমর জড়িয়ে ধরে ডিভানে গিয়ে বসে। কোলের উপর মাইরাকে বসায়। মাইরা ইরফানের হাতের মেহেদির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। কৌতূহলী গলায় প্রশ্ন করে, এই মেহেদি কি করবেন? ইরফান পিছন থেকে মাইরার বা হাত ধরে ডান হাতে মাইরার হাতে আঁকতে শুরু করে। মৃদুস্বরে বলে, বউ আমার। মেহেদি বাইরের লোক কেন দিবে? মাইরা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান মনোযোগ সহকারে মাইরার হাতে আঁকতে ব্যস্ত। মাইরাও মনোযোগ দিয়ে দেখছে। ইরফানের আঁকার হাত অনেক ভালো হওয়ায় মেহেদি দেওয়ার ধরনটাও খুব সুন্দর লাগছে মাইরার কাছে। ইরফান একে একে মাইরার দুহাতের দুপাশেই দিয়ে দেয় মেহেদি। একবারও বিরতি নেয়নি। মাইরা নিজেই ক্লান্ত হয়ে ইরফানের বুকে দুবার ঘুমিয়ে গিয়েছিল। ইরফান হাতের মেহেদি টেবিলের উপর রেখে হেলান দিয়ে বসে মাইরার দিকে তাকায়। মাইরা ইরফানের দিকে ঘুরে বসে হেসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দর মেহেদি দিতে পারেন। আমি ভাবছি আমি একটা পার্লার খুলব, আর আপনি এভাবে মেহেদি দিয়ে দিবেন। আইডিয়াটা দারুণ না? ইরফান ভ্রু কুঁচকে বলে, ফালতু আইডিয়া। আমি আমার বউ ছাড়া অন্য কারো হাতে আঁকতে পারি না। মাইরা মনে মনে খুশিই হল। হেসে বলে, আচ্ছা আচ্ছা, আমাকে দিয়ে দিলেই হবে। আপনাকে অনেক ধন্যবাদ শিশরাজ। ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মাইরার দিকে। আড়াআড়িভাবে দুহাত বুকে গুজে মৃদুস্বরে বলে, এসব ফালতু ধন্যবাদ তোমার কাছে রাখো, এটুকুতে আমার পোষায় না। মাইরা মুখ ফুলিয়ে তাকায় ইরফানের দিকে। সে কি সুন্দর করে ধন্যবাদ দিল, আর এই লোক ফিরিয়ে দিল। ইরফান দুহাতে মাইরাকে তার দিকে টেনে নিয়ে মাইরার গলায় মুখ গুজে শ্বাস টানে। মৃদুস্বরে বলে, নেক্সট ডে আমার পারিশ্রমিক আমি নিজ দায়িত্বে নিয়ে নিব জান। আজ তোমার লাস্ট ছুটি, চলবে ইনশাআল্লাহ।